আমরা আজকে এসএসসি ফিজিক্সের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের দ্বিতীয় ক্লাস করতেছি। দ্বিতীয় ক্লাসে গত ক্লাসে আমরা হচ্ছে দর্পণ সম্পর্কে জানতে পারছিলাম। আলোর প্রতিফলন কি, প্রতিফলনের প্রকারভেদ, প্রতিফলনটা হচ্ছে কয় ধরনের জায়গায়, মানে কোন কোন জায়গায় প্রতিফলন হয়, অর্থাৎ দর্পণ। সেই দর্পণ সম্পর্কে জানতে পারছিলাম। দর্পণ ছিল আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গলীয় দর্পণ। তো এই সমতল দর্পণ কি জিনিস সেটা আমরা দেখছিলাম, গলীয় দর্পণ কি জিনিস দেখছিলাম। গলীয় দর্পণের আবার দুইটা অংশ আছে, মানে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। এই যে দর্পণগুলো আমরা পড়লাম, এই দর্পণে কি তৈরি হয়? মূলত এই দর্পণে মূলত বিম্ব তৈরি হয়, বিম্ব বা ইমেজ বা প্রতিবিম্ব। তো আজকে আমরা সেই বিম্ব বা প্রতিবিম্ব সম্পর্কে জানার চেষ্টা করব। বিম্ব বা প্রতিবিম্ব, ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে ইমেজ। মোবাইলে যখন আমরা ছবি তুলি বা হচ্ছে ক্যামেরাতে যখন ছবি তুলি, দেখবো ওই ফাইলটা সেভ হয়, ডিটেলস অপশনে যায় দেখবা ফাইলটা সেভ হয় IMG, তারপরে কিছু ডিজিট থাকে, এরকম একটা ফাইল নামে সেভ হয়। এই IMG হচ্ছে ইমেজের শর্ট ফর্ম। অর্থাৎ মোবাইলের ক্যামেরায় আমরা যে জিনিসটা তুলি সেটা আসলে ছবি বা ইমেজ বা বিম্ব। বিম্বটা আমরা মোবাইলের ক্যামেরাতে ক্যাপচার করি। তাহলে এই ইমেজের ইংরেজি বাংলায় হচ্ছে বিম্ব। এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পারলে সংজ্ঞা বের করতে পারবো। আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। বলতো এটা কি দর্পণ আঁকাইলাম আমরা? বলতো এটা অবতল দর্পণ না উত্তল দর্পণ? এটা একটি অবতল দর্পণ। বাইরের পাশে পারা লাগানো আছে, উত্তল পৃষ্ঠে পারা লাগানো আছে, ভেতরের পৃষ্ঠে প্রতিফলন হবে, মানে নিচু পৃষ্ঠে অবতল পৃষ্ঠে প্রতিফলন। অবতল পৃষ্ঠে প্রতিফলন হলে সেটাকে অবতল দর্পণ বলা হয়। এই অবতল দর্পণের সামনে ধরো একটা বিন্দু আকৃতির বস্তু রাখা আছে, একটা বিন্দু আকৃতির বস্তু রাখা আছে। তো এটা হলো প্রথম বিন্দু। তো এখান থেকে একটি আলোক রশ্মি ধরো এরকম তির্যক ভাবে আপতিত হলো। তো তির্যক ভাবে আপতিত হয়ে স্বাভাবিকভাবে প্রতিফলিত হবে, ধরো এই পথে প্রতিফলিত হয়ে চলে গেল। অপর একটি আলোক রশ্মি এখান থেকে এরকম তির্যক ভাবে আবার আপতিত হলো, আবার এই পথে প্রতিফলিত হয়ে চলে গেল। তাহলে দেখো দুইটা প্রতিফলিত রশ্মি একটা পার্টিকুলার পয়েন্টে এসে মিলিত হয়েছে। দুইটা প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। প্রতিফলিত রশ্মি, এখানেও কিন্তু মিলন দেখা যাচ্ছে। এটা কার কার মিলন? একটা আপতিত রশ্মি আর একটা প্রতিফলিত রশ্মি। এটার কথা আমরা দেখবো না। আমরা দেখবো দুইটা প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হয়। তীর চিহ্নগুলো দ্বারা বোঝা যায় যে আপতিত কোনটা প্রতিফলিত কোনটা। যেটা দর্পণের দিকে যাচ্ছে সেটা হলো আপতিত, যেটা দর্পণ থেকে চলে যাচ্ছে সেটা হলো প্রতিফলিত। তাহলে দেখো এই যে একটা প্রতিফলিত রশ্মি, এই যে আর একটা প্রতিফলিত রশ্মি, দুইটা প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হচ্ছে, যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই দ্বিতীয় বিন্দুটাই হচ্ছে প্রথম বিন্দুর বিম্ব। এই দ্বিতীয় বিন্দুটাই হচ্ছে প্রথম বিন্দু বিম্ব। তাহলে বিম্ব আমরা কিভাবে পাইলাম? দুইটা প্রতিফলিত রশ্মির মিলনের ফলে বিম্ব পাইলাম। বিম্ব কিভাবে পাইলাম? দুইটা প্রতিফলিত রশ্মির মিলনের ফলে বিম্ব পাইলাম। বিম্ব পাওয়ার জন্য কম পক্ষে দুইটা প্রতিফলিত রশ্মি থাকা লাগবে, কম পক্ষে দুইটা প্রতিফলিত রশ্মি মিলিত হতে হবে। এর অধিক হলেও হবে, কিন্তু মিনিমাম দুইটা প্রতিফলিত রশ্মি মিলিত হতে হবে, তাহলে সেখানে আমরা বিম্ব পাবো। তাহলে দেখো এই চিত্র অনুযায়ী বিম্বের একটা সংজ্ঞা আমরা দিয়ে ফেলতে পারি। তাকাও একটু আমরা বলি, কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি গুচ্ছ, কোন একটা বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে, কোন পৃষ্ঠে প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর কি বলবো? বিম্ব বলবো। তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব আমরা বলতে পারি। ঠিক আছে। এখন সবসময় যে বিম্ব এইভাবেই তৈরি হবে এমন কোনো কথা নেই। সবসময় যে বিম্ব এইভাবেই তৈরি হবে এমন কোনো কথা নেই। ঘটনাটা এরকমও হইতে পারে। ধরো এটা একটা দর্পণ, বলো তো এটা কি ধরনের দর্পণ হইল? সমতল দর্পণ। এই সমতল দর্পণের সামনেই একটা বিন্দু আকৃতির বস্তু রাখা আছে, এটা হলো আমাদের বস্তু। তো সমতল দর্পণ এরকম লম্বভাবে আলোক রশ্মি আপতিত হলো, লম্বভাবে প্রতিফলিত হয়ে গেল। মানে এটা খুবই স্বাভাবিক কথা। ধরো একটা টেনিস বল এরকম সোজা আমি দেয়ালে ঢিল মারছি, তাহলে সোজাই ফেরত আসবে। আলো যেহেতু একটা কণার মতো আচরণ করতেছে, এখানে লম্বভাবে আপতিত হলে লম্বভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে। এবার অপর একটা আলোক রশ্মি এরকম তির্যক ভাবে আপতিত হলো, অপর একটি আলোক রশ্মি তির্যক ভাবে আপতিত হলো। তো দেখো তির্যক ভাবে আপতিত হলে অবশ্যই তির্যক ভাবে প্রতিফলিত হবে। এই যে এরকম বাঁকা ভাবে একটা টেনিস বলকে নিক্ষেপ করলে এরকম বাঁকা ভাবেই কিন্তু ফেরত হয়ে আসবে। আর অন্যভাবে যদি চিন্তা করি, যে এখানে যদি আমরা মনে মনে একটা অভিলম্ব কল্পনা করি, এখানে যদি একটা অভিলম্ব কল্পনা করি, অভিলম্ব আপতন বিন্দু, তাহলে এটা আপতন কোণ আর এটা কি প্রতিফলন কোণ, এই দুটো অবশ্যই কি হওয়া লাগবে? সমান। তো এই দিকে না গেলে তো প্রতিফলন কোণ কখনোই আপতন কোণের সমান হবে না। এখন দেখো এই যে এখানে দুইটা প্রতিফলিত রশ্মি আছে, এই যে একটা প্রতিফলিত রশ্মি এইদিকে যাচ্ছে, এই যে যাচ্ছে, আর এই যে আরেকটা প্রতিফলিত রশ্মি এই দিকে যাচ্ছে। আমরা একটু আগে দেখলাম প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেখানে বিম্ব পাই।
প্রতিফলিত রশ্মিগুলা যেখানে মিলিত হয় সেখানে বিম্ব পাই। এখানে একটা প্রতিফলিত রশ্মি এদিকে যাচ্ছে, এখানে আরেকটা প্রতিফলিত রশ্মি এদিকে যাচ্ছে, এদের কখনোই কি মিলন করানো সম্ভব? ছড়াই যাচ্ছে, তো ছড়াই গেলে কখনোই কি দর্পণের সামনে মিলিত হবে না। এখন আমরা কি করব, প্রতিফলিত রশ্মিদ্বয়কে দর্পণের পেছনে এরকম বর্ধিত করব। প্রতিফলিত রশ্মিদ্বয়কে দর্পণের পেছনে বর্ধিত করব। বর্ধিত করলে তারা এরকম একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এই পাশ থেকে তাকাইলে মনে হবে এখান থেকে শুরু হয়ে আসতেছে, এখান থেকে শুরু হয়ে আসতেছে। এই যে দ্বিতীয় যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, দ্বিতীয় যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এই দ্বিতীয় বিন্দুটাই প্রথম বিন্দুর বিম্ব। তাহলে এই দ্বিতীয় বিন্দুটাই প্রথম বিন্দুর বিম্ব। তাহলে এখানে বিম্ব কিভাবে তৈরি হচ্ছে? প্রতিফলিত রশ্মিদ্বয় একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, হিসাবটা কিন্তু প্রতিফলিত রশ্মির সাথেই। আগের বার প্রতিফলিত রশ্মিদ্বয় যেখানে মিলিত হচ্ছিল সেখানে বিম্ব পাইছিলাম, আর এখানে প্রতিফলিত রশ্মিদ্বয় যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিম্ব। তাহলে এই চিত্র অনুযায়ী বিম্বের সংজ্ঞা যদি বলতে চাই তাহলে কেমন আসবে? কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি গুচ্ছ, নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোন পৃষ্ঠে প্রতিফলনের পর, যে ঘটনা এখানেও ছিল, কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি কোন পৃষ্ঠে প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলে। দেখো পার্থক্যটা কোথায়? এখানে প্রতিফলনের পর দ্বিতীয় একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আর এই চিত্র অনুযায়ী দ্বিতীয় একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এই দ্বিতীয় বিন্দুকে আমরা প্রথম বিন্দুর বিম্ব বলতে পারবো। তাহলে বিম্ব তো দুই ভাবেই তৈরি হতে পারতেছে। তাহলে বিম্বের যখন সংজ্ঞা বলবা তখন শুধু একটা চিত্রের বর্ণনা বললে তো ভুল হবে, দুটোই বলতে হবে। তাহলে বিম্বের সংজ্ঞা কেমন দাঁড়াবে? দেখো আমরা যদি লিখি কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোন পৃষ্ঠে প্রতিফলন বা প্রতিসরণের পর, দেখো প্রতিসরণের মাধ্যমেও বিম্ব তৈরি হয়, কিন্তু প্রতিসরণ আসলে এই অধ্যায়ে আলোচ্য বিষয় না। প্রতিসরণ হয় হচ্ছে লেন্সে। আমরা একটু আগে মোবাইলের ক্যামেরার উদাহরণ বললাম, ক্যামেরায় থাকে তো লেন্স, ক্যামেরায় তো আসলে আয়না থাকে না, ক্যামেরায় থাকে লেন্স। ওই লেন্সের মাধ্যমে বিম্ব তৈরি হয়, লেন্সে যে বিম্বটা তৈরি হয় সেটা প্রতিসরণের মাধ্যমে তৈরি হয়। তাহলে প্রতিফলনের মাধ্যমে বিম্ব তৈরি হয়, প্রতিসরণের মাধ্যমেও তৈরি হয়। আমরা মোস্ট অ্যাকুরেট সংজ্ঞা লিখতেছি জন্য প্রতিফলন বা প্রতিসরণ দুটার কথাই লিখতেছি। প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, বা দ্বিতীয় কোনো বিন্দু হতে আসছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব, বা আমরা যদি প্রতিবিম্ব বলি কোনো সমস্যা নেই, প্রতিবিম্ব বলে। এটা হচ্ছে আমাদের বিম্বের সংজ্ঞা। দেখো ওই সংজ্ঞাটার ভিতরে দুটো চিত্রের বর্ণনাই আছে, মিলাও। কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি গুচ্ছ, দেখো তো দুইটা চিত্রেই একটা বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে, ইমিট হচ্ছে। তাহলে কোন পৃষ্ঠে প্রতিফলন বা প্রতিসরণের পর, এই যে কোনো একটা পৃষ্ঠ সেটা অবতল হইতে পারে, সমতল হইতে পারে, কোন পৃষ্ঠে প্রতিফলনের পর দেখো লেখা হয়েছে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, এই যে মিলিত হচ্ছে, যদি মিলিত হয়, সবসময় হবে এমন তো কথা নাই। বা এই যে এই ঘটনা দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই যে দ্বিতীয় বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে এই প্রথম বিন্দুর বিম্ব বলবে। ক্লিয়ার সংজ্ঞাটা? সংজ্ঞাটা কিন্তু বড়, তবে তুমি যদি বুঝে বুঝে পড়ো, চিত্রটা মাথায় রেখে পড়ো, তাহলে আসলে কঠিন হওয়ার কথা না। তাহলে বিম্ব আমরা সংজ্ঞা পেয়ে গেলাম। তাহলে দেখো তো বিম্ব কয় ভাবে তৈরি হচ্ছে? বিম্ব কয় ভাবে তৈরি হচ্ছে? দুই ভাবে। একবার হচ্ছে আলোক রশ্মিগুলা প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে, প্রতিফলিত রশ্মিগুলা প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে, আর একবার মিলিত হচ্ছে বলে মনে হয়, মনে হয়। তাহলে দুই ভাবে যেহেতু বিম্ব তৈরি হয়, বিম্ব কয় প্রকার তাহলে? বিম্ব হচ্ছে দুই প্রকার। বিম্ব দুই প্রকার। একটা হচ্ছে বাস্তব, যেটা আরেক নাম হলো সদ,
আর একটা হচ্ছে অবাস্তব, যেটার আরেকটা নাম হচ্ছে অসৎ। একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে ভার্চুয়াল। রিয়েল আর ভার্চুয়াল, বাস্তব বিম্ব বা রিয়েল ইমেজ, অবাস্তব বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। তাহলে এখন রিয়েল ইমেজ কোনটা? এই যে দেখো তো এখানে দুইটা প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হয়ে গেছে না? প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হয়েছে, তাহলে এই যে বিম্ব এটা হচ্ছে বাস্তব বিম্ব। আর এই জায়গায় দেখো তো প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে কি মিলিত হয়েছে? আচ্ছা, এই বাস্তব বিম্ব এখানে না লিখে আমি এখানে লিখি, এই যে এইটা হচ্ছে আমাদের বাস্তব বিম্ব। আর এখানে প্রতিফলিত রশ্মিদ্বয় মিলিত হচ্ছে বলে মনে হয় বা আসছে বলে মনে হয়, এই জন্য এটার নাম হচ্ছে অবাস্তব বিম্ব। এই জন্য এটার নাম হলো অবাস্তব বিম্ব। বুঝতে পারছি বাস্তব অবাস্তব কি জিনিস? এখন যদি তোমাকে বলা হয় যে বাস্তব বিম্ব কাকে বলে, অবাস্তব বিম্ব কাকে বলে, তুমি কিন্তু এখান থেকে এই সংজ্ঞাটা বের করতে পারবা। দেখো বাস্তব বিম্বের সংজ্ঞা আমি একটু নীল কালিতে মার্ক করি। কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোন পৃষ্ঠে প্রতিফলন বা প্রতিসরণের পর, এই যে এই ঘটনা, এই চিত্রের বর্ণনা দিতে হবে, শুধু শুধু এই চিত্রের বর্ণনা। প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, আচ্ছা এই বাইয়ের পর থেকে এটুকু আর বলার দরকার আছে না? তাহলে তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর কি বিম্ব বলবে? যে এখানে কি লিখবা তাহলে? বাস্তব বিম্ব। তাহলে অবাস্তব বিম্ব কাকে বলবে? লাল গাইতে মার্ক করি। কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোন পৃষ্ঠে প্রতিফলন বা প্রতিসরণের পর, এই পর্যন্ত ডান। এখন দেখো তো এই জায়গায় কি দ্বিতীয় বিন্দুতে মিলিত হচ্ছে? না। প্রতিফলনের পর এই যে এখানে, আচ্ছা প্রতিফলনের পর যদি এই যে এই পর্যন্ত, যদি এই যে দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর, এই জায়গায় তখন কি বসবে? অবাস্তব বিম্ব। তাহলে বাস্তব আর অবাস্তব বিম্বের সংজ্ঞাকে আমরা নিজেরা বের করতে পারবো না? যদি বিম্বের সংজ্ঞা পারি তাহলে ওই দুটোর সংজ্ঞা আসলে কিছুই না। বিম্বের সংজ্ঞা পারলে বাস্তব আর অবাস্তব বিম্বের সংজ্ঞা আমরা লিখতে পারবো। এটা আমরা একটু বাসায় লিখে নিই। বাস্তব বিম্বের সংজ্ঞা লিখবো, অবাস্তব বিম্বের সংজ্ঞা লিখবো। এই দুইটার সংজ্ঞা একটু কষ্ট করে বাসায় লিখে নিব। পারবো না আমরা লিখতে? এবার এদের মধ্যে পার্থক্য, বাস্তব আর অবাস্তব বিম্বের পার্থক্য। এক নাম্বার পার্থক্য সংজ্ঞা, এখানেও এক নাম্বার পার্থক্য সংজ্ঞা। বাস্তব বিম্বের সংজ্ঞা দিব, ওই যে উপরের সংজ্ঞা কিভাবে লিখতে হবে বলে দিছি। কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোন পৃষ্ঠে প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বিম্ব বলে। আর অবাস্তব বিম্বের সংজ্ঞা যদি বলতে চাও, কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোন পৃষ্ঠে প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব বিম্ব বলে। সংজ্ঞা হয়ে গেল। এবার দুই নাম্বার পার্থক্য দেখো তো, বাস্তব বিম্বের চিত্রের থেকে থাকে, এখানে প্রতিফলিত রশ্মিদ্বয় কি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে কিনা? এক্সাক্ট মিলিত হয়ে গেছে। তাহলে প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃতপক্ষে মিলিত হয়। প্রতিফলিত রশ্মিদ্বয়, রশ্মিদ্বয় বলতে আমি দুইটা বোঝাচ্ছি, আরো বেশি হলেও কিন্তু সমস্যা নেই। প্রকৃতপক্ষে মিলিত হয়। আচ্ছা এবার দেখো তো, এই যে অবাস্তব বিম্বের বেলায় প্রতিফলিত রশ্মি দুইটা প্রকৃতপক্ষে কি মিলিত হচ্ছে? মিলিত হচ্ছে বলে মনে হয়। তো মনে হওয়া ঘটনা তো প্রকৃতপক্ষে না, তাহলে প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃতপক্ষে মিলিত হয় না। প্রকৃতপক্ষে মিলিত হয়, দুটো পার্থক্য হয়ে গেল। তিন নাম্বার পার্থক্য, বাস্তব বিম্ব চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়, মানে এই ইমেজটা তুমি দেখতে পারবা এবং এটাকে পর্দায়ও তৈরি করা যাবে। আর এটা হচ্ছে এই ইমেজটা
চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। এখন পর্দায় ফেলা যায় না বিষয়টা কেমন? আমাদের স্কুলগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে একটা প্রজেক্টর থাকে, প্রজেক্টরে কিন্তু লেন্স ব্যবহার করা হয়। প্রজেক্টরের এই রিফ্লেকশনটা একটা দেয়ালের উপর বা একটা পর্দার উপর তৈরি করা হয়। প্রজেক্টরে তো লেন্স থাকে, লেন্সের মাধ্যমে প্রতিসরণ হয়, আর প্রতিসরণের ফলে সেখানে বিম্ব তৈরি হয়, ইমেজ তৈরি হয়। তাহলে ওই ইমেজটা একটা পর্দায় তৈরি করা যায়। দেখবা যে ক্লাসের ওই প্রজেক্টরের আলোটা হয়তো হোয়াইট বোর্ডে রাখতেছে, না এটা দেয়ালে রাখতেছে, নাহলে একটা পর্দায় গিয়ে ফেলাচ্ছে। তাহলে অবশ্যই এই বিম্বটা পর্দায় গঠন করা যাচ্ছে, এই জন্য আমরা এটাকে পর্দায় দেখতে পাচ্ছি। ওই ধরনের বিম্বটা হলো বাস্তব বিম্ব। বাস্তব বিম্বের আরেকটা নাম যেন কি ছিল? সৎ বিম্ব। অবাস্তব বিম্বের আরেক নাম হচ্ছে অসৎ। এই বৈশিষ্ট্যটা কাজে লাগায় আমাদের সিকিউ প্রশ্ন সলভ করতে হতে পারে, এটা সিকিউ এর ভিতরেও কাজে লাগে, সিকিউ সলভিং এর ক্ষেত্রেও কাজে লাগে। এখন বাস্তব বিম্ব কোথায় তৈরি হয়? বাস্তব বিম্ব অবতল দর্পণ ও উত্তল লেন্সে বাস্তব বিম্ব তৈরি হয়। এই যে দেখো, এটা অবতল দর্পণে বাস্তব বিম্ব কিভাবে তৈরি হয়েছে আমি লিখে দেখাইছি, মানে চিত্র এঁকে দেখানো হয়ে গেছে অলরেডি। উত্তল লেন্সে কিভাবে তৈরি হয় এটা আসলে এই অধ্যায়ে আমরা শিখবো না, এটা শিখবো হচ্ছে পরবর্তী অধ্যায়। আলোর প্রতিসরণ যখন পড়বো তখন আমরা শিখতে পারবো উত্তল লেন্সের জিনিসটা। লেন্স তো আসলে এই অধ্যায়ের আলোচ্য বিষয় না, আলোর প্রতিসরণের আলোচ্য বিষয়। যখন ওই অধ্যায় পড়বো তখন দেখতে পারবো। আর এটা হচ্ছে সব ধরনের দর্পণ ও লেন্সে অসৎ বিম্ব তৈরি হয়। অনুধাবনমূলক প্রশ্নে আসলে এই চারটা লিখলেই অনেক অনেক বেশি। তো আমরা বিম্ব সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে বিম্ব কি জিনিস, কাকে বলে, কিভাবে তৈরি হয়, তারপরে হচ্ছে প্রকারভেদ, তাদের পার্থক্য, তাদের সিমিলারিটিস ডিসিমিলারিটিস সবই আমরা পড়তে পারছি। এবার আমরা শিখবো হচ্ছে সমতল দর্পণে যে বিম্ব তৈরি হয়, যে এইরকম, এটা তো সমতল দর্পণ। সমতল দর্পণ কোনগুলা? এই যে পড়তে আসার আগে তোমরা চেহারা দেখে আসছো যে আয়নায়, সেটাই হলো সমতল দর্পণ, ফ্ল্যাট মিরর। তো ওইখানে দেখো যে বিম্বটা তৈরি হয়েছে সেটা কিন্তু বাস্তব না, ওটা হচ্ছে অবাস্তব বিম্ব। এই যে সমতল দর্পণে অবাস্তব বিম্ব তৈরি হয়। এখন সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু পড়ব। সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য। তো পার্থক্যগুলো করার পরে হেডিং দাও সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য। মানে সমতল দর্পণে যে ধরনের বিম্ব তৈরি হয় তার বৈশিষ্ট্য। সমতল দর্পণে যে ধরনের বিম্ব তৈরি হয় তার বৈশিষ্ট্য আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখো, প্রথম যে বৈশিষ্ট্য আমরা পড়ি, বাসায় যে আয়নাটাতে আমরা নিজেদের চেহারা দেখে আসলাম সেটাই হচ্ছে সমতল দর্পণ। এখন দেখো, এই যে সমতল দর্পণে আমরা যখন হচ্ছে নিজেদের চেহারা দেখছি, তখন দেখো তো আমাদের কাছে বিম্বটা কি, প্রথম কথা সমতল দর্পণে তো চিত্র এখানে আমরা দেখাইলাম, চিত্রে বলো তো বাস্তব বিম্ব তৈরি হয়েছে নাকি অবাস্তব বিম্ব তৈরি হয়েছে? এই যে এখানে নিচে যে চিত্র দেখালাম, বাস্তব না অবাস্তব ছিল? অবাস্তব। তাহলে সমতল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব তৈরি হয়। এবার দেখো, আয়না যখন নিজেদের চেহারা আমরা দেখলাম, তখন আমাদের কাছে কি এরকম মনে হয়েছে যে আমাদের হচ্ছে বডি শেপ উল্টায় গেছে, এরকম কি মনে হয়েছে? না। তাহলে এটা উল্টা বিম্ব তো কখনো তৈরি করে না। কি বিম্ব তৈরি করে? সোজা। সমতল দর্পণে সর্বদা কি ধরনের বিম্ব তৈরি হয়? সোজা বিম্ব তৈরি হয়। এবার আয়নার সামনে দাঁড়াইলে কখনো কি এরকম মনে হয়েছে আমাদেরকে অনেক লম্বা দেখা যাচ্ছে,
অনেক খাটো দেখা যাচ্ছে বা মোটা বা চিকন এরকম দেখা যাচ্ছে না। তাহলে বস্তুর আকৃতি আর আয়নার ভিতরে তৈরি হওয়া বিম্বের আকৃতি এগুলা কি চেঞ্জ হচ্ছে? তাহলে বস্তুর আকৃতি এবং বিম্বের আকৃতি সর্বদা কি হয় বলতো? সমান। বস্তুর ও বিম্বের আকার সর্বদা সমান হয়। এবার দেখো, আমরা যখন সমতল দর্পণের সামনে দাঁড়াই, আয়না থেকে আমাদের একটা দূরত্ব থাকে, আমরা হচ্ছে অবজেক্ট বা বস্তু। তাহলে বস্তু থেকে আয়নার একটা দূরত্ব আছে, মানে দর্পণ থেকে আয়নার একটা দর্পণ থেকে বস্তুর একটা দূরত্ব আছে। এবার আয়নার ভিতরে একটা ইমেজ বা বিম্ব তৈরি হচ্ছে বলে মনে হয়। ওটা তো প্রকৃত ঘটনা, আমাদের কাছে মনে হয় যে আয়নার ভিতরে একজন আছে, আসলে তো আয়নার ভিতরে কেউ নাই। আয়নার ভিতরে কেউ নাই, আয়নার পিছনে তাকাই দেখবা কেউ নাই, কিন্তু এই পাশ থেকে তাকাইলে মনে হয় যে আয়নার ভিতরে একজন আছে। তাহলে এই যে আয়নার ভিতরে একজন আছে বলে মনে হয়, আমি এক কদম সামনে আগাইলে সেই বিম্বটাও এক কদম সামনে আগায়, আমি যদি এক কদম পেছনে যাই ও এক কদম পেছনে যায়। তাহলে আয়না থেকে আমার দূরত্ব এবং আয়না থেকে ওই ভিতরে তৈরি হওয়া বিম্বের দূরত্ব সর্বদা কি হয়? সমান। অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে বিম্বের দূরত্ব সর্বদা সমান। দর্পণ থেকে বস্তুর ও বিম্বের দূরত্ব সর্বদা সমান। এবার আরেকটা জিনিস আমরা একটু দেখি, কখনো এটা খেয়াল করছো? আয়নার সামনে আমরা যখন দাঁড়াই, দাঁড়ানোর সময় আমরা ডান হাত তুলে আয়নার ভিতরে বাম হাত তোলে, আমরা ডান হাত দেখাইলে ওরা বাম হাত দেখায়, এরকম মনে হয়। তাহলে কি হয়? পার্শ্ব চেঞ্জ হয়ে যায়, মানে সাইড চেঞ্জ হয়। পুরো বিম্ব কিন্তু উল্টায় যায় না। উল্টানো কিরকম? এই যে কলম এরকম ছিল এরকম উল্টায় দেওয়া, এরকম ছিল এরকম উল্টায় দেয়, এরকম হয় না। কি হয়? সাইডটা চেঞ্জ হয়, ডান পাশ বাম পাশ হয়ে যায়, বাম পাশ ডান পাশ হয়ে যায়। তাহলে বিম্বের কি হয়? পার্শ্ব পরিবর্তন হয়। সমতল দর্পণে সৃষ্ট বিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। বিম্বের পার্শ্ব পরিবর্তন হয় মানে বিষয়টা কেমন? ধরো এইরকম একটা আয়না রাখা আছে, আয়নার সামনে তুমি এভাবে ক লিখলা, আয়নার ভিতরে ক দেখা যাবে এইরকম, এরকম হয়ে যাবে, সমান আকৃতির হবে কিন্তু উল্টা দেখা যাবে, সাইড চেঞ্জ হয়ে যাবে। বা তুমি লেখলা হচ্ছে এন, এইরকম, এ পাশে হয়ে যাবে এইরকম, এরকম দেখা যাবে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে পার্শ্ব পরিবর্তন হওয়া, সাইড চেঞ্জ হয়ে যাবে। সকল বিন্দুর পার্শ্ব পরিবর্তন কিন্তু বোঝা যায় না, প্রতি সমবস্তুর পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না, প্রতি সমবস্তু। যেরকম ধরো আমি এম, এই বস্তুটা আয়না, এই অক্ষরটাকে আয়নার সামনে রাখলাম, এখানে যদি সাইড চেঞ্জও হয়ে যায় তাও কিন্তু এম এর মতোই দেখা যাবে। ধরো এক্স চেঞ্জ হইলেও এক্স এর মতোই দেখা যাবে, ও চেঞ্জ হইলেও ও এর মতোই দেখা যাবে। যারা প্রতিসম মানে এই পাশে পাশ এক্সাক্ট সেম দেখতে, তাদের কিন্তু আসলে পার্শ্ব পরিবর্তন বোঝা যায়। তো এই প্রতিসম থেকে পার্শ্ব পরিবর্তন থেকে এমসিকিউ আসে। পার্শ্ব পরিবর্তন রোধ করার জন্য কি করা যায়? দুইটা সমতল আয়নাকে যদি 90 ডিগ্রি কোণে রাখো, তখন এর পার্শ্ব পরিবর্তনটাকে এড়ানো যায়। সমতল দুইটা আয়না, ধরো একটা আয়না এভাবে রাখলাম আর একটা আয়না এইভাবে রাখলাম, পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে, এরকম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি কোণে রাখলাম। তাহলে এই দুইটা আয়নায় পার্শ্ব পরিবর্তন রোধ করা যাবে। মানে ধরো দেয়ালের এই কর্নারে, ধরো আমি দেয়ালের কর্নার, এখানে তো ক্যামেরায় দেখা যাবে না, দেয়ালের যে কোনো একটা কর্নার, এই কর্নারে একটা আয়না লাগাইলাম, এই কর্নারে একটা আয়না লাগাইলাম, তাহলে দুইটা পরস্পর কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে 90 ডিগ্রি কোণে দাঁড়ায় যদি আমি এই কর্নার দিকে তাকাই, তাহলে আমার আর ডান হাত বাম হাত হয়ে যাবে না। কারণ কি? দেখো এখান থেকে যে বিম্বটা আমি দেখতে পাবো এটার পার্শ্ব পরিবর্তন হবে, এটা রিফ্লেকশন আবার এই আয়নায় হবে। তাহলে দুইবার যদি সাইড চেঞ্জ হয়ে যায় তাহলে কি আবার সোজা হবে না? ডান হাত বাম হাত হয়ে গেল, আবার রিফ্লেকশন, বাম হাত আবার ডান হাত হয়ে গেছে। তখন দুইবার পার্শ্ব প্রতিবিম্ব মানে দুইবার পার্শ্ব পরিবর্তন হওয়ার কারণে তখন আমরা ইমেজটা আর উল্টা দেখতে পাই না। এমসিকিউর জন্য পড়া যে পার্শ্ব পরিবর্তন এড়ানোর জন্য কি করতে হবে? দুইটা আয়নাকে 90 ডিগ্রি কোণে রাখতে হবে। দুইটা সমতল আয়নাকে যদি 90 ডিগ্রি কোণে রাখা যায় তাহলে পার্শ্ব পরিবর্তন এড়ানো সম্ভব হয়। দেখবা বইয়ে সুন্দর একটা চিত্র দেওয়া আছে এরকম। এবার এই পার্শ্ব পরিবর্তন থেকে আরো এমসিকিউ আছে, সেগুলো আমরা পড়াবো। আচ্ছা এমনিতে পড়াই ফেলি, এখনই পড়াই ফেলি। পার্শ্ব পরিবর্তন থেকে আরো এমসিকিউ আছে। ধরো আমি কোন একটা সমতল আয়নায় লিখলাম ফিজিক্স, এই শব্দটা লিখে
সমতল আয়নায় সাজাইলাম, সমতল আয়নার সামনে গিয়ে দাঁড়াইলাম। প্রশ্ন আসলো এখানে কয়টি বর্ণের পার্শ্ব পরিবর্তন হবে বা লক্ষ্য করা যাবে? কয়টা বর্ণের পার্শ্ব পরিবর্তন দেখা যাবে, এটা হলো প্রশ্ন। এখন একটু তাকাও, পিটাকে যদি উল্টা করে লেখো এরকম হবে, পার্শ্ব পরিবর্তন বোঝা যাবে। এইচ কে উল্টা লিখলেও এরকম, ওয়াই কে উল্টা লিখলেও এরকম, এস কে উল্টা লিখলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এস ছিল এইরকম, হয়ে যাবে হচ্ছে কেমন এইরকম হয়ে যাবে। এস দেখতে হবে এইরকম। আই কে উল্টাইলেও এইরকমই দেখা যাবে, সি কে উল্টাইলে এরকম হবে, এস উল্টাইলে আবারও এইরকম এইরকম হবে, এরকম হবে। তাহলে কয়টার পার্শ্ব পরিবর্তন বোঝা যাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কয়টার পার্শ্ব পরিবর্তন বোঝা যাচ্ছে? চারটা। আর যদি বলে কয়টার বোঝা যাচ্ছে না, এক, দুই, তিনটার পার্শ্ব পরিবর্তন বোঝা যাচ্ছে না। কারণ পরীক্ষার হলে এইভাবে আসলে আঁকায় আঁকায় লেখা একটু টাফ এমসিকিউর জন্য। তোমরা একটা বুদ্ধি হারাইতে পারো। বুদ্ধিটা কেমন? ধরো এরকম একটা সাদা কাগজ আমরা নিব, এরকম একটা সাদা কাগজ নিব, নিয়ে এখানে আমরা যে অক্ষরটা মানে যে শব্দটা প্রশ্নে বলছে সেই শব্দটা একটু লিখবো, একটু বড় করে লিখবা। আমি একটু লিখি। লেখার পরে এই পাশে আমরা লিখছি, এই পাশে লিখছি, দেখবো হচ্ছে উল্টা পাশ থেকে, এই পাশ থেকে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। দেখো আমরা এই পাশে লিখছিলাম ফিজিক্স, এই পাশে লিখছিলাম ফিজিক্স, ক্যামেরা দেখা যাচ্ছে কি? আচ্ছা, এই পাশে লিখছি ফিজিক্স। এবার উল্টা পাশ থেকে যদি তাকাই, দেখো তো আলোর বিপরীতে হলে, আলোর বিপরীতে হলে উল্টা দেখা যাচ্ছে না, কিছু কিছু লেটার উল্টা দেখা যাচ্ছে না। ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানতেছি না, একটু দেখবা। আচ্ছা, তাহলে উল্টা হয়ে গেছে না কতগুলা? তাহলে কিন্তু এক্সাক্ট আমি এখান থেকে বুঝতে পারতেছি, এখান থেকে বোঝা যাচ্ছে যে কয়টা উল্টা হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এরকম সাদা খাতায় একটু লিখবা, মানে পেজে একটু লিখবা, লিখে উল্টা করে দেখবা। আলোর দিকে তাকালে আরো ভালো বোঝা যায়, এই যে আলোর দিকে তাকালে কয়টা উল্টা হয়ে যাচ্ছে খুব ভালো বোঝা যাবে। তো এইরকম আমাদের প্রশ্ন করতে পারে যে কয়টি বর্ণের পার্শ্ব পরিবর্তন দেখা যাবে, কয়টি বর্ণের পার্শ্ব পরিবর্তন দেখা যাবে, এভাবে জিজ্ঞাসা করতে পারে। ধরো তোমাকে এরকম বললো যে কোনো ডিজিটাল ঘড়িতে দশটা 10 বাজে, সমতল আয়নায় ঘড়ির সময় কত বলে মনে হবে? কোন ডিজিটাল ঘড়িতে 10টা 10 বাজে, তো সমতল আয়নায় দেখে কত বলে মনে হবে? অ্যানালগ ক্লক নাই কিন্তু, ডিজিটাল ঘড়ি, যে এখানে এরকম সংখ্যা দেখা যায়। তাহলে সমতল আয়নায় এটাকে কত বলে মনে হবে বলো তো? আচ্ছা, দেখো আমি জানি না কত হবে, তাহলে আমাদের যে টেকনিক সেই টেকনিকটা অ্যাপ্লাই করি। টেকনিকটা হচ্ছে আমরা এখানে 10টা 10 লিখব, 10টা 10 লিখছি। এই যে দেখো আমরা 10টা 10 লিখছি, 10টা 10 লিখছি। তাহলে দেখবো কোন পাশ থেকে? উল্টা পাশ থেকে তাকাবো, এই যে এই পাশ থেকে। দেখো তো এখন কয়টা বাজে? 1টা 1 বাজে, তাই না? এই যে উল্টা পাশ থেকে 0 1 0 1, তাহলে 1টা 1 বাজতেছে। তাহলে এটাকে উত্তর কত মনে হবে? 1টা 1 মনে হবে, 1টা 1 মনে হবে। বুঝতে পারছি? এখান থেকে এই জাতীয় এমসিকিউ আসতে পারে, পার্শ্ব পরিবর্তন থেকে এই জাতীয় এমসিকিউ আসতে পারে। তাহলে বিম্বের পার্শ্ব পরিবর্তন হয়, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার আরো কি হইতে পারে? আচ্ছা, সমতল দর্পণে কোন বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে বস্তুর উচ্চতা অর্ধেক হতে হয়। অর্থাৎ দর্পণের দৈর্ঘ্য ইকুয়ালস টু হাফ ইন্টু
দর্শকের উচ্চতা। তুমি সমতল আয়নায় কোনো একটা বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাও, মানে তোমার নিজেরই ধরো পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাও পা থেকে মাথা পর্যন্ত, তাহলে আয়নার হাইটটাও কি তোমার হাইটের সমান হওয়া লাগবে? উত্তর হচ্ছে না, তোমার সমান আয়না হওয়ার দরকার হয় না। বাসায় তোমাদের ড্রেসিং টেবিল আছে, তোমরা দেখবা যে তোমাদের পূর্ণ প্রতিবিম্ব দেখা যায়, স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু আয়নার সাইজ কিন্তু তোমার সমান না, তারপরে তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখা যায়। তাহলে কমপক্ষে কতটুকু হাইট থাকলে আমরা পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবো? আয়নার হাইটটা হতে হবে, দর্পণের হাইটটা হতে হবে দর্শকের উচ্চতার কমপক্ষে অর্ধেক। তার মানে তোমার হাইট যদি 5 ফিট হয়, তাহলে 2.5 ফিটের আয়নাতে স্পষ্টভাবে তুমি তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারবা। এর বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে স্পষ্টভাবে পূর্ণ প্রতিবিম্ব দেখা যায় না। তাহলে সমতল দর্পণে কোনো বস্তু যদি আমরা পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাই, তাহলে সেখানে দর্পণের দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে বস্তুর উচ্চতার অর্ধেক। দর্পণের দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে বস্তুর উচ্চতার অর্ধেক। আরো যদি আমরা বৈশিষ্ট্য লিখি, আপতিত রশ্মিকে স্থির রেখে কোন সমতল দর্পণকে যত কোণে ঘোরানো হয় প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ কোণে ঘুরে যায়। আপতিত রশ্মিকে স্থির রেখে কোন সমতল দর্পণকে যত কোণে ঘোরানো হয় প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ কোণে ঘুরে যায়। আপতিত রশ্মিকে স্থির রেখে কোন সমতল দর্পণকে আমরা যত কোণে ঘোরাবো, আমাদের সেই প্রতিফলিত রশ্মিটা তার ডাবল অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এই বিষয়টা কেমন এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে যতগুলো বৈশিষ্ট্য লিখলাম, তার মধ্যে এই যে এই বৈশিষ্ট্যটার জ্যামিতিক প্রমাণ আছে, এই বৈশিষ্ট্যটার জ্যামিতিক প্রমাণ আছে, এই বৈশিষ্ট্যটারও জ্যামিতিক প্রমাণ আছে, এবং এই তিনটারই প্রমাণ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারো। আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 8 আলোর প্রতিফলনের প্লেলিস্ট করা আছে। ওই প্লেলিস্টের ভিতরে দেখবা এই তিনটা বৈশিষ্ট্যেরই প্রমাণ দেওয়া আছে। আমি এইটার প্রমাণ দেখাই দিচ্ছি যে দর্পণ থেকে, আচ্ছা এটা আগে দেখাতে চাইলাম তাই না, পরে দেখাই, সিরিয়ালি দেখাই। দর্পণ থেকে বস্তুর আর বিম্বের দূরত্ব সর্বদা সমান হয়। এটার আচ্ছা আমি লাস্টের এটাই আগে দেখাই, এগুলো তোমরা একটু দেখে নিও, হালকা করে একটু টাচ দিয়ে দিচ্ছি। কি ঘটনা ঘটতেছে আমি একটু বুঝাই দিব, এখানে প্রমাণ দেখাবো না। আপতিত রশ্মিকে স্থির রেখে কোনো সমতল দর্পণকে যত কোণে ঘোরানো হয় প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ কোণে ঘুরে যায়। ধরো এটা হচ্ছে আমাদের একটা সমতল দর্পণ, এটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। সমতল দর্পণে এইভাবে ধরো আলোক রশ্মি এসে আপতিত হচ্ছে, এটা আমাদের আপতিত রশ্মি। তাহলে এই বরাবর প্রতিফলিত হবে, ধরো এটা এ, এটা ও, এটা বি। তাহলে এখানে আমরা কি করতেছি, সমতল এই আপতিত রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন আমি কি করলাম, এই আপতিত রশ্মিটাকে ফিক্স রেখে আয়নাটাকে ঘুরাই ফেললাম। ধরো এম এম প্রাইম আমাদের আয়না ছিল, আমাদের এই আয়নাটাকে আমরা একটু ঘুরাই ফেললাম, ধরো আয়নার নতুন পজিশন হয়ে গেল এইরকম। আপতিত রশ্মিটা কিন্তু ফিক্সড, আপতিত রশ্মিটা ফিক্সড। তাহলে দেখো আপতিত রশ্মিটাকে স্থির রেখে আমাদের দর্পণকে আমি যে এতটুকু অ্যাঙ্গেলে ঘুরাইবে, যেটা হচ্ছে থিটা, থিটা কোণে ঘুরাইলাম। তাহলে আগে প্রতিফলিত রশ্মি এইদিকে যাচ্ছিল কেন, কারণ যে এই বরাবর আমি একটা লম্ব কল্পনা করতেছিলাম, এই বরাবর একটা লম্ব কল্পনা করছিলাম, এটা ছিল আমাদের আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এটা সমান হওয়ার কথা ছিল, তলের উপরে লম্ব। এবার দেখো আপতিত রশ্মিটা ফিক্সড, তল তো বাঁকা হয়ে গেছে, তাহলে এই এই রেখাটা কি এখন আর তলের উপর লম্ব আছে? ও এন, ও এন, এটা কি তলের উপর, এই যে এই তলের উপর লম্ব হয়েছে এখন আর? ধরো আমি নাম দিলাম, এটা ধরো এক্স ওয়াই হয়ে গেল, এক্স ওয়াই তলের উপর কি ও এনটা লম্ব হয়েছে? এবার যদি লম্ব আঁকে, লম্বটাও কি বাঁকায় যাবে না? এই তলের উপর লম্ব এইরকম কিছু একটা হবে, ধরো ও এন প্রাইম, তাহলে লম্ব বাঁকায় গেল। তাহলে এবার আপতন কোণ কতটুকু, এই যে এতটুকু আপতন কোণ, আপতিত রশ্মি তো চেঞ্জ করি নাই,
তাহলে আপতন কোণ যদি এতটুকু হয়, প্রতিফলন কোণ তো ওই রকমই হবে, এই যে এইরকম চিপায় হয়ে চলে যাবে, এইদিকে যাবে, এতটুকু হলো। তাহলে এবার প্রতিফলন কোণ ধরে নিলাম, এটার নাম দিলাম ধরো ও বি প্রাইম। তাহলে দেখো, আগের প্রতিফলিত রশ্মি ছিল ওবি, এখনকার প্রতিফলিত রশ্মি হচ্ছে ওবি প্রাইম। চেঞ্জ হয়েছে কেন? কারণ দর্পণকে ঘুরাই ফেলছে। আপতিত রশ্মি কিন্তু ফিক্সড, আপতিত রশ্মি একটাই আছে, প্রতিফলিত রশ্মি ঘুরে গেছে। তাহলে কতটুকু সরে গেছে? এই যে এতটুকু, আগের প্রতিফলিত রশ্মি থেকে এতটুকু সরে গেছে। তো ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়, এখানে দর্পণকে যদি থিটা কোণে ঘুরাও, এটা 2 থিটা কোণে ঘুরে যাবে, টুয়াইস থিটা। মানে এটা যদি 10 ডিগ্রি কোণে ঘুরাও, এইটুকুর মান আসবে হচ্ছে 20 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি কোণে ঘুরাও, এটা আসবে হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারছো? আয়নাকে যত ঘুরাবা ওই রশিটা তার ডাবল করে ঘুরে যাবে। দেখো খালি হাতে আঁকাইছি, তারপরে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল অনেক বেশি বলে মনে হচ্ছে না? আচ্ছা, আমরা যদি অ্যাকুরেট আঁকাই তারপরে আরো সুন্দর করে বোঝা যাবে। এটার প্রমাণ আমরা চ্যানেলে আপলোড করে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যদি কারো দেখার আগ্রহ থাকে, প্রমাণ জীবনেও আসবে না। মোরাবার এই বৈশিষ্ট্যটা আসলে তোমাদের বইয়েও নাই, এটা আমরা যখন পড়ছিলাম তখন আমাদের বইয়ে এই বৈশিষ্ট্য ছিল, আমাদের প্রমাণটা শিখতে হয়েছিল। তোমাদের বইয়ে এই বৈশিষ্ট্যটা খুব সম্ভবত নাই। লেটেস্ট বইটা তো আমার দেখা হয়নি, গত বছরের বইটাতেও ছিল না। তোমাদের বইয়ে থাকলেও থাকতে পারে, তবে আমার সম্ভব যতদূর মনে হয় নাই। তো আমরা এটা একটু দেখে নিতে পারি, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এবার এই যে আমাদের উপরে একটা আছে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব সর্বদা সমান হয়, এটারও প্রমাণ দেখা যায়, জ্যামিতিক প্রমাণ। এটা আসলে যে ত্রিভুজ সর্বসময় এরকম, আমি খুবই সামান্যভাবে হালকাভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি, পুরো ডিটেলস আমি বোঝাবো না। কারো যদি খুবই ডিটেলস করে এটা শিখতে ইচ্ছা হয়, তাহলে সে চ্যানেলে দেখতে পারবে, আমাদের চ্যানেলে এটা লিংক আপলোড দেওয়া আছে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব সর্বদা সমান হয়, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো ধরো দর্পণের সামনে এ নামক একটা বস্তু আছে, এ থেকে একটা আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে ধরো এ বি পথে, তাহলে লম্বভাবেই বি এ পথে প্রতিফলিত হবে। লম্বভাবে আপতিত হয়েছে, লম্বভাবে আপতিত হয়ে লম্বভাবে প্রতিফলিত হয়ে গেছে। তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন করতে পারে যে সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মি একই পথে ফেরত আসে কেন? প্রশ্ন করতেই পারে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, যে সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মি একই পথে ফেরত আসে কেন? বলতে পারবা কেন একই পথে ফেরত আসে কেন? কারণ আমরা জানি সমতল দর্পণ বা যে কোনো দর্পণে আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা কত হয়? সমান হয়। তাহলে লম্বভাবে আপতিত হওয়া মানে কত ডিগ্রি কোণে আপতিত হওয়া? 0 ডিগ্রি কোণে আপতিত হওয়া। অ্যাঙ্গেলটা সবসময় লম্বের সাথেই, তো অভিলম্বের সাথেই অ্যাঙ্গেল, তাহলে লম্ব বরাবর আপতিত হয়েছে, তাহলে অভিলম্বের উপর দিয়ে আপতিত হয়েছে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোণে আপতিত হলে 0 ডিগ্রি কোণেই কি হবে? প্রতিফলিত হবে। তাই অভিলম্ব বরাবরই ফেরত চলে যায়। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে লম্বভাবে আপতিত হলে লম্বভাবেই কেন প্রতিফলিত হয়। এবার ধর আরো একটা আলোক রশ্মি এবার তির্যকভাবে আপতিত হয়েছে, তাহলে তির্যকভাবে প্রতিফলিত হবে। তির্যকভাবে আপতিত আলোক রশ্মি তির্যকভাবে প্রতিফলিত হবে। তাহলে এবার এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে দর্পণের পেছনে যদি আমরা বর্ধিত করি, তারা এরকম কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তা ধর এটার নাম দিলাম এ প্রাইম। এই এ প্রাইমই হচ্ছে এ বিন্দুর বিম্ব। তাহলে এই এ প্রাইমটাই হচ্ছে এ বিন্দুর বিম্ব। তাহলে আমাদের দেখতে হবে যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে বিম্বের দূরত্ব সর্বদা সমান। তার মানে এই এ বি আর এ প্রাইম বি এই দুটো সমান হতে হবে, মানে প্রমাণ করতে হবে যে এইটা আর এইটা হচ্ছে সমান। জ্যামিতিতে আমরা এই যে এরকম রেখা দেওয়া মানে কি সমান, এটা বোঝায় না? তাহলে এই দুটো রেখা সমান আমাকে প্রমাণ করতে হবে জ্যামিতিক ভাবে। তাহলে একটু প্রমাণ করি হালকা করে। তো দেখো এই আলোক রশ্মিটা এই বিটা লম্বভাবে আপতিত হয়েছে, লম্বভাবে প্রতিফলিত হয়েছে। তারপর অপর একটা আলোক রশ্মি ধরো এ সি পথে আপতিত হয়েছে, যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো তো এইটা হচ্ছে আমাদের আপতন কোণ আই, আপতন কোণ আই না? আর এইটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ আর, বুঝছো? এখন দেখো এ বি তো লম্ব রেখা ছিল, আর ধরে যে সি ডি এটা হচ্ছে আমাদের অভিলম্ব, অঙ্কন করা অভিলম্ব। তাহলে এ বি একটা লম্ব, সি ডি একটা লম্ব, দুইটা লম্ব রেখা পরস্পরের কি সমান্তরাল হয় না? দুইটা লম্ব রেখা পরস্পরের কি হবে? সমান্তরাল। তো দুইটা সমান্তরাল রেখাকে দেখো এসি রেখা ছেদ করছে না? দুইটা সমান্তরাল রেখা এ বি রেখা সি ডি রেখা দুইটা লম্ব পরস্পরের সমান্তরাল, তাহলে দুইটা সমান্তরাল রেখাকে এসি ছেদ করছে। আমি যদি ছোট্ট করে এখানে লিখি যে এ বি সমান্তরাল সিডি এবং হচ্ছে এসি ছেদক, বলা যায় না? তাহলে দেখো তো এই যে এই কোণটুকু এবং এই কোণটুকু তাহলে সমান বলা যাবে? এদেরকে কি ধরনের কোণ বলে বলতো? একান্তর কোণ। তাহলে এটা যদি আই হয় এটাও কি হবে? আই। তাহলে এখানে আমরা এই যে বিএসি সমান সমান
এ সি ডি লিখতে পারি, এ সি ডি। এর আবার কিসের সমান? কোণ আই এর সমান, আপতন কোণ আই এর সমান। আবার দেখো এ বি এই লম্ব রেখাকেই পিছন দিকে বর্ধিত করা হয়েছে, লম্ব রেখাকেই পিছন দিকে বর্ধিত করা হলো। এখন একটা লম্ব রেখাকে যদি পিছন দিকে বর্ধিত করি সেটা তো লম্বই থাকবে নাকি চেঞ্জ হবে? একটা লম্বা রেখাকে টেনে দিলাম পিছন দিকে, তাহলে কি ওটা চেঞ্জ হবে, বাঁকা হয়ে যাবে? তাহলে এ এ প্রাইম পুরোটাই একটা লম্ব রেখা, সি ডি দুটো লম্ব রেখা, তাহলে এদেরকে সমান্তরাল বলা যায় না? সমান্তরাল হওয়ার জন্য কি দৈর্ঘ্য সমান হতে হয়? না। তাহলে দেখো এখান থেকে যে এ এ প্রাইম সমান্তরাল সিডি। এবার দেখো সিডি আর এ এ প্রাইম এটাকে ছেদ করছে, এ প্রাইম ধরো ই, এ প্রাইম ই এটা ছেদ করছে না? এই যে একটা লম্ব রেখা, এই যে একটা লম্ব রেখা, এই রেখাটা দেখো তো এ প্রাইম এবং সি প্রাইম, সি এই দুইটা পয়েন্টে ছেদ করে গেছে না? তাহলে এখানে ছেদককে এ প্রাইম ই ছেদক। তাহলে এখন দেখো ছেদক যদি হয় তাহলে এই যে এই অ্যাঙ্গেলটুকু আর এই অ্যাঙ্গেলটুকুকে আমরা কি বলতে পারবো? সমান। এই যে এইভাবে একটু চিত্রটা দেখো, এই যে এইটা এইটা এরকম করে ছেদ করছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে না? এদেরকে কি ধরনের কোণ বলে বলো তো? অনুরূপ কোণ বলে এদেরকে। তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও কি হবে? আর। তাহলে এখানে তোমার হচ্ছে এই যে এরকম দেখো, কোণ বি এ প্রাইম সি ইকুয়ালস টু কোণ ডিসিই, এটা হচ্ছে আর এর সমান, প্রতিসরণ কোণ আর। এবার দেখো এখানে দুইটা ত্রিভুজ পাওয়া গেছে, এ বি সি একটা ত্রিভুজ, এ প্রাইম বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি ও এ প্রাইম বি সি এ। এই দুটা ত্রিভুজের মধ্যে, দুটা ত্রিভুজের মধ্যে আমি এই যে এই কোণ, এই কোণ আর এই কোণকে সমান বলতে চাই, সমান বলা যাবে? কেন বলা যাবে বলো তো? এটা আপতন কোণ আই, এটা প্রতিফলন কোণ আর, আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা কি হয়? সমান হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ বি এ সি সমান সমান কোণ এ প্রাইম, সরি হ্যাঁ ঠিক আছে, বি এ সি আর বি এ প্রাইম সি, বি এ প্রাইম সি এটা সমান বলা যায়। আবার দেখো তো এই যে এই অ্যাঙ্গেলটুকু আর এই অ্যাঙ্গেলটুকু সমান, কেন বলো তো? এটা লম্ব রেখা, এই লম্ব পথে আবৃত হয়েছিল না লম্বালম্বী ভাবে, আর এটাও তো লম্বালম্বী ভাবেই পেছন দিকে বর্ধিত করছি। তাহলে লম্বালম্বী ভাবে আপতিত হলে এরা প্রত্যেকেই কত ডিগ্রি? 90। তাহলে আমাদের এই যে কোণ এ বি সি সমান সমান কোণ এ প্রাইম বি সি। দেখো তো দুইটা ত্রিভুজের মধ্যে এই যে বিসি এটা সাধারণ বাহু কিনা? বিসি সাধারণ বাহু না? তাহলে বিসি সাধারণ বাহু। দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়েছে, একটা বাহু সমান হয়েছে, তাহলে এই দুইটা ত্রিভুজকে কি সর্বসম বলা যাবে না? দুইটা কোণ একটা বাহু সমান, তাহলে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ প্রাইম বি সি। সর্বসম ত্রিভুজের তো সবকিছুই সমান, সর্বসম ত্রিভুজের যদি সবকিছুই সমান হয় তাহলে এই যে এই রেখা মানে এ বি রেখা আর এ প্রাইম বি রেখা সমান হয়ে যাবে না? তাহলে অতএব এ বি সমান সমান এ প্রাইম বি। এ বি কি ছিল? দর্পণ থেকে বস্তুর দূরত্ব, আর এ প্রাইম বি কি ছিল? দর্পণ থেকে বিম্বের দূরত্ব। এটা কি সর্বদা সমান? এই যে হয়ে গেল, এটা এটা। একইভাবে এইটা এবং এটাকেও প্রমাণ করে দেখানো যায়, তোমরা একটু চ্যানেলে দেখে নিবে, এরকম জ্যামিতিক প্রমাণ আর উপপাদ্যের মতো, কিন্তু খুবই ছোট ছোট সহজ সহজ প্রমাণ। এই প্রমাণগুলো কখনোই তোমাদের পরীক্ষায় আসবে না, অন্তত সৃজনশীল পদ্ধতি যতদিন আছে আশা করতেছি আমরা এটা কখনোই আসবে না। আগে এগুলো আসতো আমি কখন আসতে দেখিও না, তবে শিখে রাখা ভালো, জানার জন্য যে আমরা এটা একটু শিখে রাখলাম, জানার জন্য এগুলা পড়ে রাখা ভালো। তো যদি এটুকু তোলা হয়ে যায় তাহলে আমরা মিশাই দিয়ে সামনের দিকে আগাবো। এবার আমরা চলো একটা এমসিকিউ করি। ধরো এরকম একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি একটা আয়নার সামনে দাঁড়ায় আছে, সমতল আয়নার সামনে দাঁড়ায় আছে। ব্যক্তি থেকে এই আয়নার দূরত্ব হচ্ছে 20 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে ব্যক্তিটি আয়নার দিকে 5 মিটার এগিয়ে গেলে বিম্ব কতটুকু সরে আসবে? দর্পণ থেকে ব্যক্তির দূরত্ব ছিল 20 মিটার। তো বলছেন ব্যক্তিটি আয়নার দিকে 5 মিটার এগিয়ে গেলে বিম্ব কতটুকু সরে আসবে।
তোমরা এখানে চাইলে ভিডিওটা পজ করে পরে নিজেরা চেষ্টা করতে পারো। যদি নিজেরা চেষ্টা করে দেখো আমাদের সাথে অ্যান্সার মেলে কিনা। আর তোমরা একটু চেষ্টা করো, দেখো এখানে অ্যান্সার আসবে 5। তাহলে প্রথমে ব্যক্তি থেকে আয়নার দূরত্ব ছিল 20 মিটার, তখন বিম্ব 20 মিটার দূরত্বেই কিন্তু তৈরি হবে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব যেহেতু 20, দর্পণ থেকে বিম্বের দূরত্ব 20 হবে। তারপরে ব্যক্তিটা 5 মিটার আগায় আসছে, এখান থেকে 5 মিটার আগায় আসছে, আগায় ব্যক্তির অবস্থান এখানে। তাহলে এখন দর্পণ থেকে ব্যক্তির দূরত্ব কত হয়ে গেছে? 15 মিটার। তাহলে বিম্ব 15 মিটার দূরত্বেই তৈরি হবে, 15 মিটার দূরত্বে বিম্ব তৈরি হবে। তাহলে আগের বিম্ব আর এখনকার বিম্ব মাঝখানে কতটুকু সরে আসছে? 5 মিটার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5 মিটার। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এবার আরেকটা প্রশ্ন, এরকম একটা ব্যক্তি, এখানে একটা আয়না আছে, ব্যক্তি থেকে আয়নার দূরত্ব ধরো এটা হচ্ছে 6 মিটার। তো প্রশ্ন হচ্ছে আয়নাটি ব্যক্তির দিকে 2 মিটার সরে আসলে বিম্ব কতটুকু সরে আসবে? এমসিকিউ জাতীয় প্রশ্ন, দেখো এটা পারো কিনা। মানে ধরো এটা হচ্ছে 1 মিটার সরাই নিয়ে আসলাম, তাহলে অ্যান্সার কত? এটা 1 মিটার সরাই আনছি, তাহলে 1 মিটার। আচ্ছা দেখো অ্যান্সার আসলে এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল হয়ে যাবে, এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল হবে। কিন্তু কিভাবে হবে? তোমরা যেভাবে চিন্তা করছো বিষয়টা ওইভাবে হয় না। তোমরা আসলে চিন্তা করছিলে কিভাবে, যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এত, ওখান থেকে বিম্ব কত, এইভাবে চিন্তা করছো। এরকম না, দর্পণের সাথে হিসাবটাই নেই। তাহলে দেখো এই যে আয়না থেকে আমরা একটু সলিউশনটা দেখি। আয়নাটা থেকে প্রথম অবস্থার যে বিম্ব সেটা তৈরি হবে এরকম জায়গায়, প্রথম বিম্বটা। এটাও কত দূরত্বে তৈরি হবে? 6 মিটার দূরত্বে বিম্বটা তৈরি হবে। তাহলে একটু জিনিসটাকে চিন্তা করো। প্রথমে এই অবজেক্টটা থেকে এই ইমেজ, এর টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 12 মিটার। টোটাল ডিস্টেন্স হচ্ছে 12 মিটার। এবার ব্যক্তি কিন্তু দর্পণের দিকে আগায় নাই, এবার দর্পণটাই ব্যক্তির দিকে আগাইছে। আগের প্রশ্ন আর এই প্রশ্নের পার্থক্য এটা, আগের বার ব্যক্তি আগাইছে আর এবার আয়নাটাই আগায় নিয়ে আসা হয়েছে। তো আয়নাটার নতুন পজিশন হচ্ছে এরকম, এরকম হচ্ছে আয়নাটার নতুন পজিশন। ব্যক্তির পজিশন কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে ব্যক্তি থেকে এই যে আয়নাটা আগে ছিল এই লাইনে, এখন কতটুকু সরে আসছে বলো তো? আচ্ছা ধরো 2 মিটারই ধরলাম, 2 মিটার সরে আসছে। তাহলে এখন ব্যক্তি থেকে আয়নার দূরত্ব কয় মিটার? 4 মিটার। তাহলে এখন এই আয়না থেকে বিম্ব কত দূরত্ব তৈরি হবে? 4 মিটার দূরত্বেই বিম্ব তৈরি হবে। তাহলে এই ডিস্টেন্সটুকু, এই যে এই ডিস্টেন্সটুকু 4 মিটার। প্রশ্ন ছিল হচ্ছে এই ইমেজটা কতটুকু সরে আসবে, যে আগের ইমেজ আর এখনকার ইমেজ এদের মধ্যবর্তী ডিস্টেন্স এইটা কত? এটা তুমি কেমনে বের করবা? খেয়াল করো, এখন এই অবজেক্ট আর এই ইমেজ এদের মধ্যবর্তী দূরত্ব কত? 4 4, তার মানে 8 মিটার। আগে এই টোটাল ডিস্টেন্স ছিল 12, এখন এই টোটাল ডিস্টেন্স 8। তাহলে এই মাঝখানের এই ডিস্টেন্স 12 মাইনাস 8, 4। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এমসিকিউর জন্য বেশ ভালো একটা ম্যাথ। দুইটার মধ্যে সামান্য একটা ডিফারেন্স আছে, একটা হচ্ছে ব্যক্তি আগায় আসছে আর একটা হচ্ছে আয়না আগায় আসছে। তো এটা যদি বুঝতে পারো, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ সামনের ক্লাসে। ধন্যবাদ।